গল্পকরণে আজকে আমি শুরু করছি ভিক্টর হুগোর লেখা গল্প টয়লার্স অব দ্য সি। গল্পটি রূপান্তর করেছে সমীর দাস। গল্পটি প্রকাশ করেছে উর্মি প্রকাশনী। কিশোর ক্লাসিক সিরিজ থেকে এই গল্পটি নেয়া। গল্পটি সম্পাদনা করেছে ইফতেখার আমিন এবং গল্পটি প্রথম প্রকাশ করা হয় অক্টোবর 2002 সালে। আজকে প্রথম পর্ব। ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝখান দিয়ে বয়ে চলেছে ইংলিশ চ্যানেল নামে দিগন্ত বিস্তৃত এক সাগর। তার ঢেউ খেলানো নীল পানির বুক ফুঁড়ে এখানে সেখানে জেগে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ। সেগুলোর মধ্যে একটার নাম গ্যারান্সি। এই দ্বীপের ছোট্ট একটা গ্রাম স্যামসন। আজ এখানকার মানুষের আনন্দের দিন, কারণ আজ বড়দিন, 25শে ডিসেম্বর। একে বড়দিন। তারপরও এবার শীতের শুরু থেকেই দ্বীপে বেশ তুষার পড়ছে। এমনিতে নিয়মিত তুষারপাত হয় না গ্যারান্সিতে, তাই ব্যাপারটা শুরু হলে রীতিমতো সারা পড়ে যায়। কিন্তু আজ 9টা বেজে যাবার পরও কোথাও সেরকম কিছু চোখে পড়ছে না। চারদিক নীরব, নিস্তব্ধ। রাস্তায় মানুষজন নেই। বিশেষ উৎসবের দিনে আনন্দ উল্লাসের কোনো লক্ষণ তো নেই। তুষার নিয়েও কারো যেন কোনো মাথা ব্যথা নেই। চ্যানেলের তীর ঘেঁষে একটা রাস্তা গ্রামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত চলে গেছে। ওটাই প্রধান রাস্তা এখানকার। গোটা গ্রামের সাথে সেটাও আজ তুষারের পুরো চাদরের তলায় চাপা পড়ে আছে। কুয়াশার আবছা পর্দা ভেদ করে সূর্যের নিস্তেজ আলো সবেমাত্র স্যামসনের বুক ছুঁয়েছে। কনকনে শীত। এত শীত সাধারণত পড়ে না গ্যারান্সিতে। হয়তো সেজন্যই বিশেষ দিন হওয়া সত্ত্বেও মানুষজন ঘর ছেড়ে পথে বেরোনোর তেমন উৎসাহ বোধ করছে না। তবুও এর মধ্যেও 3 জনকে দেখা যাচ্ছে রাস্তায়। যেন গ্রামবাসীর মান রাখতেই বেরিয়েছে তারা। একটা ছোট্ট ছেলে, এক সুন্দরী তরুণী এবং এক যুবক তুষারমোড়া রাস্তা দিয়ে হেঁটে চলেছে। ছেলেটি রয়েছে সবার আগে, মাঝখানে তরুণী এবং যুবক পিছনে। ছাড়া ছাড়া হয়ে যে যার মতো পথ চলছে ওরা 3 জন। দেখলেই বোঝা যায় কারো সাথে কারো সম্পর্ক নেই। ছেলেটির বয়স 8 হবে। চলতে চলতে প্রায় থমকে দাঁড়াচ্ছে সে। শিশুসুলভ বিস্ময়ের দৃষ্টিতে চারদিকে বরফের বিস্তার দেখছে। চেহারায় প্রচণ্ড কৌতূহল ওর। সম্ভবত গ্রামের সেন্ট পিটার গির্জা থেকে আসছে ওরা। বড়দিনের বিশেষ প্রার্থনায় যোগ দিতে গিয়েছিল। যুবককে দেখলে শ্রমিক বা নাবিক গোছের কিছু মনে হয়। পরনে ক্যাম্বিসের ঢিলাঢালা পাজামা, গায়ে বাদামি রঙের মোটা গেঞ্জি। খুব সাধারণ বেশভূষা যুবকের। বিশেষ উৎসবের দিনে কোনো আমেজ নেই তাতে। আনমনা উদাসীন প্রকৃতির মানুষ সে। কোন দিকে ভ্রুক্ষেপ নেই তার। এমনভাবে হাঁটছে যেন এই জগতে নেই। সামনে জলজন্ত সুন্দরীটির দিকে পর্যন্ত তাকাচ্ছে না। তরুণীর সাজসজ্জা সম্পূর্ণ উল্টো। আজকের উপযুক্ত সাজেই সেজেছে সে। চলার মধ্যে রয়েছে সাবলীল একটা ভাব। ওকে দেখলে যে কেউ সহজে বুঝবে জগৎ সংসারের কঠিন কোনো দায়িত্ব এখনো ছুঁতে পারেনি মেয়েটিকে। দিব্যি সুখে আছে। কিছু দূর যেতে না যেতেই পথের পাশে বেশ কয়েকটা বড় বড় ওক গাছ পড়ে। সেগুলোর তলায় পৌঁছতে অনেকটা যেন বেখেয়ালেই হাঁটার গতি কমে গেল তরুণীর। ঘুরে তাকালো। চোখ পড়ল যুবকের উপর। সে তখন ওর সখানে খাত পিছনে ধীর পায়ে হেঁটে আসছে। দাঁড়িয়ে পড়ল তরুণী। কিছু ভাবল খানিক, তারপর একটুখানি হেসে ঝুঁকে দাঁড়িয়ে পথের উপর কি যেন করল। কাজ সেরে সোজা হয়ে আবার পিছনে তাকালো ও। চোখাচোখি হয়ে গেল যুবকের সাথে। এবার টনক নড়ল তার। সামনের তরুণীটিকে এতক্ষণে যেন চিনতে পেরেছে। ও আর কেউ নয়, তারই প্রতিবেশী অপরূপা দেরুশেত। যুবকের সাথে চোখাচোখি হতেই মেয়েটি বাতাসে মন পাগল করা এক টুকরো হাসি ছুড়ে দিয়ে বাদিকের এক গলিতে ঢুকে পড়ল। উধাও হয়ে গেল মুহূর্তে। যুবকের মধ্যে বিশেষ কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে মনে হলো না। যেমন চলছিল তেমনি চলতে থাকল, আনমন উদাসীন। দেরুশেত যে গাছগুলো নিচে থেমেছিল
কয়েক মিনিট পর সেখানকায় এসে পৌঁছালো যুবক। নরম তুষারের বুকে একজোড়া ছোট মেলি পায়ের ছাপ ফুটে আছে দেখতে পেয়ে ক্ষণিকের জন্য হাঁটার গতি পড়ে গেল তার। শুধু পায়ের ছাপই নয়, সাথে আরও কিছু আছে ওখানটায়। অতি পরিচিত একটা নাম, গিলিয়াত। আঙ্গুলে তুষার কেটে আঁকা বাঁকা অক্ষরে লেখা রয়েছে যুবকের নাম। দেরুশেত লিখেছে। বুকের রক্ত মুহূর্তে তরে চঞ্চল হয়ে উঠল তার। 4 অক্ষরের নামটার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকল সে। ছোট ছোট পায়ের ছাপগুলো কিছু সময় দেখল। খানিক পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে চলল গন্তব্যের দিকে। স্যামসন গ্যারান্সনি দ্বীপের কয়েকটা নৌবন্দরের অন্যতম ছোটখাটো এক বন্দর। এখানকার বাসিন্দাদের বেশিরভাগই সাগরের উপর নির্ভরশীল পেশাজীবী। কেউ জাহাজের নাবিক, কেউ বা জেলে, অনেকে নিজ নিজ নৌকা করে আশেপাশের দ্বীপগুলোয় নানান পণ্য পরিবহনের কাজও করে। গিলিয়াত স্যামসনের বাসিন্দা হলেও স্থানীয় নয়। এখানকার কারো সাথে তার তেমন সম্পর্ক নেই, তাই সবার থেকে দূরে দূরে থাকে ও। স্থানীয়রা ভাবে গিলিয়াত খাপছাড়া মানুষ। তার বাড়িও অনেকটা তেমনি, গ্রামে থেকেও গ্রাম ছাড়া। চ্যানেলের তীর ঘেঁষে পানির উপর জেগে থাকা এক টিলার উপরে, যেন মালিকের মতো ওটাও একা থাকতেই পছন্দ করে। সরু একটা খাড়ি টিলাকে চারদিক থেকে এমনভাবে ঘিরে রেখেছে যে বাড়িটা বলতে গেলে গ্রাম থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে আছে। সরু একটা পাথরের রাস্তা ওটার সাথে গ্রামের যোগসূত্র রক্ষার কাজ করছে। বাড়ির চারপাশে বাগান করার মতো ছোট্ট এক টুকরো জায়গা আছে। তারপরেই একদম খাড়া হয়ে সাগরে নেমে গেছে টিলার কিনারা। ওখানটায় সাগরের গভীরতা অনেক বেশি। জোয়ারের সময় কখনো কখনো বাড়ির চারদিকে জমিটুকু তলিয়ে যায়। বাড়িটা গিলিয়াতদের নিজেদের তৈরি নয়, অন্যের কাছ থেকে কিনে নেয়া। অতীতে এক সময় স্থানীয়রা ওইটাকে দৈত্যপুরী নামে ডাকত। কারণ জোয়ারের সময় পানি বাড়তে বাড়তে যখন ও বাড়ির ভিটা ছুঁই ছুঁই করত, তখন নাকি ভেতর থেকে বিকট গুম গুম আওয়াজ উঠত। মনে হতো কোনো অতিকায় দানব বাড়িটার ছাদে হেঁটে বেড়াচ্ছে বুঝি। সে আওয়াজ কানে এলে ভয়ে বুক কেঁপে উঠত গ্রামের মানুষদের। জায়গাটা মনোরম দেখে অনেক বছর আগে এক লোক শখ করে বাড়িটা তৈরি করিয়েছিলেন, কিন্তু ওটায় থাকা আর হয়ে ওঠেনি বেচারার। সেই রহস্যময় ভীতিকর শব্দের কারণে একদিন তল্লাটা ছেড়ে পালিয়ে গেল সে। তারপর কিছুকাল পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বাড়িটা। গ্রামের কেউ ভুলেও ওটা ত্রিসীমানায় ধার ঘেঁষত না। এর বেশ কিছুদিন পর হঠাৎ কোত্থেকে যেন একদিন গিলিয়াতরা এসে এ বাড়িতে উঠল। গ্রামের মানুষ ব্যাপারটাকে স্বাভাবিক মনে নিল না। ওটাই শেষ পর্যন্ত ওই আগন্তুক পরিবারটির সাথে গ্রামবাসীর সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পথে কঠিন এক দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে কবেকার কথা, আজ থেকে কম করে হলেও 25 বছর আগে স্যামসনে এসেছিল গিলিয়াতরা। এতদিনেও গ্রামবাসীর সাথে তাদের সম্পর্ক বলতে গেলে কোনো উন্নতি হল না। একটু পেছনের পানে তাকানো যাক। প্রায় 60 শতাব্দী আগে ফরাসি বিপ্লবের শেষের দিকে একদিন মাঝবয়সী এক বিধবা মহিলা তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে সাগর পাড়ি দিয়ে গ্যারান্সিতে এসে নামল। ছেলে সন্তান ছিল সেটা। সে সময় তার বয়স 5 কি 6 হবে। মহিলা ইংরেজ না ফরাসি নাকি অন্য কোনো জাতির, গ্রামের কেউই তা জানত না, জানার চেষ্টাও করেনি কখনো। তার চেহারা দেখেও ব্যাপারটা অনুমান করা উপায় ছিল না। তার উপাধিও আরেক অজ্ঞাত ব্যাপার। সেটা কি যে ছিল আজ আর তার নিশ্চিত জানার কোনো উপায় নেই, কেননা গ্যারান্সি স্থানীয়দের উচ্চারণ অনুযায়ী সেটা ক্রমে বদলে গিয়ে গিলিয়াত হয়ে দাঁড়িয়েছে। মহিলাকে গ্রামের সবাই মিসেস গিলিয়াত বলে সম্বোধন করত। সেই সূত্রে ছেলেটিও কালক্রমে গিলিয়াত হয়ে গেল। টাকা পয়সা মোটামুটি মন্দ ছিল না মিসেস গিলিয়াতের। কিছুদিনের মধ্যেই দৈত্যপুরী কিনে নিল সে। তার এই দুঃসাহস দেখে গ্রামের মানুষজন শুধু যে বিস্মিত হলো তাই নয়, এমন একটা ভাব দেখাতে লাগলো যে ওই বাড়িতে উঠে গ্রামের বহুদিনের পুরনো এক সংস্কারের গোড়ায় যেন কোড়াল মেরে বসেছে মহিলা।
যে বাড়িটিকে কেন্দ্র করে গ্যারান্সির মানুষ এতদিন রাজ্যে জল্পনা কল্পনা করে এসেছে, নানান মুখরোচক গল্প ফেদে আত্মতৃপ্তি লাভ করেছে, সেই বাড়িতে কোথাকার কোন এক মেয়ে ছেলে তার শিশু সন্তান নিয়ে একাই বাস করতে শুরু করেছে, কেউ তা মেনে নিতে পারল না। সে যাই হোক, মিসেস গিলিয়াত সুরুচিসম্পন্ন মানুষ ছিল। দৈত্যপুরীতে উঠে প্রয়োজনীয় মেরামত কাজ সেরে ওটাকে নতুন করে রং করিয়ে নিল সে। নিজের হারিয়ে যাওয়া রূপ ফিরে পেয়ে ঝকঝকে হয়ে উঠল বাড়িটা। তারপর গ্রাম থেকে অনেকটা বিচ্ছিন্ন সেই বাড়িতে দুই মা ছেলের দিন বেশ ভালোভাবে কেটে যেতে লাগলো। দিনে দিনে বড় হয়ে উঠতে লাগলো গিলিয়াত। মিসেস গিলিয়াত বাড়ির সামনে এক চিলতে জমিতে চমৎকার একটা ফুলের বাগান গড়ে তুলল। অল্প দিনে ফুলে ফুলে ভরে উঠল সেটা। শৈশব কাটিয়ে একসময় কৈশোরে পা দিল গিলিয়াত, তারপর তারুণ্যে, অবশেষে এলো যৌবন। এই সময় বড় একটা ধাক্কা খেল সে। বেশ কয়েক বছর থেকে নানান রোগে শয্যাশায়ী ছিল মা। একদিন হঠাৎ করে নিথর হয়ে গেল। মানুষ যেমন বহু ব্যবহারে জীর্ণ পোশাক একসময় ফেলে দেয়, মহিলার আত্মাও তেমনি করে তার দেহপিঞ্জর ফেলে রেখে কোনো এক অজানা উদ্দেশ্যে পাড়ি জমালো। ব্যাপারটা অপ্রত্যাশিত ছিল না, কিন্তু গিলিয়াত বেশ কঠিন ধাক্কা খেল। অবশ্য ছেলেকে পথে বসিয়ে রেখে যায়নি মিসেস গিলিয়াত, তার ভবিষ্যৎ নিশ্চিত করে রেখেই গেছে। বাড়িটা তো রইলই, সেই সাথে গিলিয়াতের জীবন ধারণের জন্য কয়েক হাজার নগদ টাকাও রেখে গেছেন সে। আরও কিছু রেখে গেছে নিজের শোবার ঘরের এক কোনায় রাখা মস্ত একটা বাক্সে। ওটার গায়ে তার নিজের হাতের লেখা আছে, আমার পুত্রবধূর জন্য। গিলিয়াত জানে না ওটার মধ্যে আসলে কি আছে, তবে শুনেছে তার ভাবি বউয়ের জন্য মা ওর ভেতরে অনেকগুলো মূল্যবান পোশাক ও অলংকার তুলে রেখেছে যত্ন করে। ছেলের সামনে কখনো বাক্সটা খোলেনি মিসেস গিলিয়াত। তার বড় সাধ ছিল পুত্রবধূ বাড়িতে পা রেখে নিজের হাতেই প্রথম খুলবে ওটা, কিন্তু এসবে কি মন মানে? মায়ের মৃত্যুর কিছুদিনের মধ্যে ওর নিঃসঙ্গ জীবন একেবারে হাঁপিয়ে উঠল। ঘরে মন টেকে না, তাই সাগরের তীরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। জোর বাতাসে চ্যানেলের পানি যখন ফুলে ফেপে উঠে, তখন তার মন কোনো অজানার পানে ছুটে যায় কে জানে। সদ্য মা হারা সন্তানের অবুঝ অন্তর আকুল আবেগে হাহাকার করতে থাকে। তখন নীরব বোবা কান্নার গুমরে মরে গিলিয়াত একসময় ছল ছল চোখে বাড়ি ফিরে আসে। অবুঝ শিশুর মতো বালিশে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। গিলিয়াত ছেলেটা দেখতে শুনতে মোটামুটি ভালোই, ছিপছিপে গরম, কপালটা সামান্য উঁচু, ঘাড় পর্যন্ত লম্বা ঝাঁকড়া চুল ওর, বড় বড় চোখ, রাজ্যের মায়া ভরা। উদাস বেখেয়াল গোছের ছেলে। তার যে বয়স, সে বয়সে সবাই নিজের বেশভূষার দিকে স্বভাবতই একটু বিশেষ দৃষ্টি রাখে, কিন্তু ও সে ব্যাপারে একেবারেই উদাসীন। দেহের গড়ন যেমনই হোক, তার শক্তি ছিল অসাধারণ। যে সমস্ত ভারী ভারী জিনিস এক কুড়ি মানুষ মিলেও তুলতে পারত না, সেসব গিলিয়াত একাই তুলে ফেলতে পারত। ওর সাথে লড়াই করতে এসে সে কালের অনেক নামকরা কুস্তিগিরেরাও হার স্বীকার করতে হয়েছে। দু হাতের সমান দক্ষতার সাথে তীর বন্দুক চালাতে পারত গিলিয়াত। এছাড়া গিলিয়াতের মতো দক্ষ সাঁতারু আর দুঃসাহসী নাবিক ওই তল্লাটে দ্বিতীয় কেউ ছিল না। এক এক সময় ওর উন্মুক্ত সাগরে সম্পূর্ণ উপেক্ষা করার বিপজ্জনক দুঃসাহস দেখে ভয়ে বিস্ময়ে জবান আটকে যেত গ্রামের মানুষের। এরকম অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে স্যামসনের মানুষ। ভীষণ দুর্যোগপূর্ণ আবহাওয়া, ইংলিশ চ্যানেল মত্ত আক্রোশে ফুটছে, এমন সময় দেখা যায় মাঝ সমুদ্রে একটা ক্ষুদে নৌকা উথাল পাতাল করছে, ঢেউয়ের মাথায় চাটি মেরে এগিয়ে চলছে মরণপণ করে। কারো বুঝতে বাকি থাকতো না ওই নৌকার মাঝিটি কে হতে পারে। একবার এক নৌকা বাইচের উৎসবে গিলিয়াত তার অসম সাহসিকতার প্রমাণ দিয়ে উপস্থিত প্রত্যেককে তাক লাগিয়ে দিল। বাইচে অংশ নিয়ে যার যার নৌকা নিয়ে অনেকেই এগিয়েছিল সেবার। তীরে দর্শকদের উপচে পড়া ভিড়, কিন্তু খারাপ আবহাওয়ায় শেষ পর্যন্ত বাইচের অনুষ্ঠান বাতিল হয়ে গেল সেদিন।
তার বদলে আয়োজনকারীরা একটা ছোট্ট নৌকা নিয়ে অন্য এক ধরনের বাজি ধরল। ঠিক হলো যে এই নৌকা করে গিয়ে 3 মাইল দূরে হয়ে হাজর দ্বীপ থেকে নৌকা বোঝাই পাথর নিয়ে ফিরে আসতে পারবে, তাকে নৌকাটা উপহার দেয়া হবে। অনেকেই এগিয়ে এলো অংশ নিতে। কে কতখানি পাকা নাবিক তা প্রমাণ করার সংগ্রাম শুরু হয়ে গেল। সাগরের মাঝে বাস করতে করতে মানুষ এমনিতে দুঃসাহসী ও বেপরোয়া হয়ে ওঠে। প্রতিযোগীরাও প্রত্যেকে তাই। কিন্তু কিছু সময় যেতে না যেতে দেখা গেল 7-8 জন নাম করা দক্ষ নাবিক সাগরের দুরন্তপনার কাছে হার স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। ঘাট ছেড়ে যাওয়ার অল্প সময়ের মধ্যেই একে একে তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে। বেয়ারা ইংলিশ চ্যানেলের সাথে এটি উঠতে পারেনি তারা। সবার শেষে এলো গিলিয়াতের পালা। চ্যানেলের অবস্থা আরও খারাপ তখন। ঝড়ের মাতামাতি বেড়ে গেছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করল না যুবক। নৌকা ছেড়ে দিল। তীর থেকে দূরে সরে গেল সেটা। দেখতে দেখতে উত্তাল এলোমেলো ঢেউয়ের মধ্যে হারিয়ে গেল। তীরে অপেক্ষমান রুদ্ধশ্বাস দর্শকরা ভয় ডরহীন হতচ্ছাড়া যুবকটির পরিণতির কথা ভেবে হাই হাই করতে লাগল। কিন্তু ঘণ্টা 3 পর তাদের অনুমান মিথ্যে প্রমাণ হল। হারজ থেকে গিলিয়াত নৌকা বোঝাই পাথর নিয়ে নিরাপদে ফিরে আসতে পেরেছে দেখে চরম বিস্ময়ে আর অবিশ্বাসের চোয়াল ঝুলে পড়ল তাদের। বাজির শর্ত অনুযায়ী নৌকাটা গিলিয়াতকে উপহার দেয়া হলো। ছোট হলেও বেশ মজবুত ছিল নৌকা। সেদিন থেকে নৌকাটি হয়ে উঠল তার প্রতি মুহূর্তের সঙ্গী। যখনই ও সাগরে যায় ওটা চড়েই যায়। রাতের গাঢ় আধার যখন ধরণীকে সম্পূর্ণ গ্রাস করে ফেলত, চ্যানেলের ক্রুদ্ধ গর্জনে কান পাতা দায় হয়ে উঠত, তখন সেই ক্ষুদে নৌকায় চড়ে প্রাণটা হাতের মুঠোয় নিয়ে কতদিন যে সাগরের মাছ ধরতে গেছে সে কেউ তার হিসেব রাখেনি। মাছ ধরা ছিল গিলিয়াতের প্রধান শখ। ইচ্ছেমতো যখন তখন সাগরে মাছ ধরে বেড়াত। নিজের প্রয়োজনে তার থেকে 1-2 রেখে বাকি মাছ হয় ছেড়ে দিত ও নয়তো গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দিত। গ্রামের অন্য সবার মতো ব্যবসা টবসার দিকে তেমন নজর ছিল না গিলিয়াতের। মা সঞ্চিত টাকা পয়সা রেখে গিয়েছিল বলেই হয়তো সেসবের দরকার হতো না। তাই বলে বুদ্ধির ঘাটতি ছিল না তার। 2-1 চমৎকার কারিগরি কাজ নিজে থেকে শিখে নিয়েছিল। ছোটখাটো এটা সেটা ভালোই তৈরি করতে পারত গিলিয়াত। এজন্য বাড়ির আঙ্গিনায় একে ধারে খুদে একটা কামারখানাও গড়ে তুলেছিল। সেখানে বসে ইচ্ছেমতো দা, কোরাল, নোঙ্গর ইত্যাদি বানাত। সেসব বাড়িতে মজুদ রাখত গিলিয়াত। কারো প্রয়োজন হলে তাকে বিনা পয়সায় দিয়ে দিত। কিছু কিছু অদ্ভুত ধরনের খেয়ালও ছিল গিলিয়াতের। তার একটা হচ্ছে বন্দি পাখি পেলেই ছেড়ে দেয়া। এ খবর গ্রামবাসীর জানা ছিল, তাই অনেকে পাখি ধরে নিয়ে আসতো ওর কাছে, আর ও সেগুলো কিনে নিয়ে ছেড়ে দিত। মুক্তির আনন্দে পাখিরা যখন আকাশে ডানা মেলে দিত, আনন্দে চিৎকার করতে করতে উড়ে যেত। গিলিয়াত মুগ্ধ চোখে তাকিয়ে থাকত। কি এক অনাবিল আনন্দে ওর চোখ মুখ ঝলমল করত সে সময়ে। এই পাখিকে কেন্দ্র করে একবার একটা ঘটনা ঘটল। গ্রামের এক কিশোর একদিন গাছে উঠে পাখির বাসা থেকে কয়েকটা পাখির ছানা নিয়ে নেমে আসছিল। এমন সময় গিলিয়াত এসে হাজির সেখানে। ছেলের হাত থেকে ওগুলো কেড়ে নিয়ে তখনই গাছে উঠে পড়ল গিলিয়াত। পরম যত্নের সাথে জায়গা মতো রেখে এলো। গ্রামের মুরব্বী গোছের কয়েকজন সেখান দিয়ে যাচ্ছিল ওই সময়। এই ঘটনা দেখে তারা ছেলেটির পক্ষ হয়ে গিলিয়াতকে বেশ কিছু কড়া কথা শুনিয়ে দিল। প্রতিবাদ দূরে থাকুক, গিলিয়াত একটা কথাও বলল না। শুধু হাত তুলে তাদেরকে দেখালো শাবক হারা মা পাখিগুলো কিভাবে আর্তচিৎকার করছে আর গাছের উপর অনবরত চক্কর দিচ্ছে। ওর চোখ ছলছল করছিল তখন। ওর মনের অবস্থা অনুমান করতে পেরে আর কথা বাড়ায়নি লোকগুলো। বিস্ময় চেপে রেখে চলে গেল। গ্রামের একজন সৈনিকের কাছ থেকে একটা ব্যাকপাইপ বাঁশি কিনেছিল গিলিয়াত। প্রায় সন্ধ্যের পর সাগরের তীরে বসে করুণ সুরে বাজাত সে তা। বাজাতে বাজাতে উদাস হয়ে পড়ত। কখন আধার নেমেছে, রাত গভীর থেকে গভীরতর হয়ে চলেছে,
হুঁশ থাকত না তার। গভীর নিশীথে হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠা গায়ের লোকে কতদিন যে তন্ময় হয়ে গেছে তার সেই বাঁশির করুণ সুরের বিস্ময়কর অন্দ্রজালে, তার হিসেব নেই। নিজের খেয়াল খুশি মতো দিন কাটাত গিলিয়াত। গ্রামের মানুষ মনে করত ছেলেটা ছন্ন ছাড়া, ভবঘুরে, একটা অপদার্থ ছাড়া কিছু নয়। অথচ অন্যের উপকার করার ক্ষেত্রে স্যামসনে গিলিয়াতের কোনো জুরি ছিল না। কেউ কোনো সমস্যায় পড়লে সবার আগে ওকেই স্মরণ করত, আর ও স্বাচ্ছন্দ্যে ছুটে যেত। সে যত কঠিন সমস্যাই হোক না কেন, পরোয়া করত না গিলিয়াত। ওর বাড়িটা যে টিলায়, তার কিছুটা দূরে সাগরের মধ্যে গ্রানিট পাথরের আরেকটা উঁচু টিলা আছে। ওটার আকৃতি দেখলে মনে হয় পানিতে ডুব দিয়ে থাকা মোষের খাড়া শিং পানির উপর জেগে আছে বুঝি। এজন্য স্থানীয়রা ওটার নাম রেখেছে মহিষ পাহাড়। তীর থেকে একটা সংকীর্ণ পাথরের রাস্তা আছে ওটায় যাওয়ায়। জোয়ারের সময় পানি বাড়লে ডুবুডুবু হয়ে যায় রাস্তাটা, নইলে এমনিতে সবসময় পানি থেকে অনেকখানি জেগে থাকে। ঢেউয়ের ক্রমাগত ঝাপটায় পাথর ক্ষয়ে ক্ষয়ে এক প্রান্তের সিঁড়ির মতো বেশ কিছু ধাপের সৃষ্টি হয়েছে টিলাটার গায়ে। সেই ধাপ বেয়ে উঠায় চূড়ার উপর উঠে যায়। স্রোতের কারণে মহিষ পাহাড়ের চূড়ার কাছে খানিকটা জায়গা সমতল হয়ে চমৎকার একটা সিংহাসনের আকার পেয়েছে। প্রকৃতি তার অদ্ভুত খেয়াল বসে সিংহাসনটায় ঠেস দিয়ে বসার জন্য একটা ব্যাকরেস্ট, এমনকি হাত রাখার জন্য দুপাশে দুটো হাতলও তৈরি করে দিয়েছে। পানির উপরে যখন জেগে থাকে, মহিষ পাহাড়ে গিয়ে উঠার লোভ সামলানো তখন সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। আবার গেলে সমস্যাও আছে। চলমান জাহাজ, পালতোলা নৌকার বহর আর চারদিকের অপরূপ নৈসর্গিক শোভা, এসব দেখতে গিয়ে মানুষ অনেক সময় দুনিয়াদারি ভুলে যায়। দুর্ভাগ্যবশত কারো বেলায় যদি তেমনটা ঘটে, টেরো পায় না সে কখন জোয়ার এসেছে চ্যানেলে, তার দ্বীপে ফিরে যাওয়ার পথ তলিয়ে গেছে সাগরে, মহিষ পাহাড় ডুবিয়ে দিতে খুব দ্রুত উঠে আসছে। অসহায়ের মতো মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া তখন আর কোনো পথ খোলা নেই তার। শোনা যায় ওই টিলায় গিয়ে অতীতে স্যামসনে দু একজন বেয়াখেয়ালে বাসিন্দা এভাবে প্রাণ হারিয়েছে। তাই স্থানীয় কেউ জোয়ারের সময় ওখানে যাওয়ার দুঃসাহস ভুলেও করে না। অবশ্য গিলিয়াতের কথা আলাদা, একেবারে আলাদা ধাঁচের মানুষ ও। তাই বিষে তাই মহিষ পাহাড়ের সাথে বিশেষ সখ্যতা গড়ে নিয়েছে। ওর বাড়ি থেকে মহিষ পাহাড়ের দূরত্ব তেমন বেশি নয়। ইচ্ছে মতো যখন তখন সেখানে চলে যায় গিলিয়াত। সিংহাসনে বসে প্রায়ই কি যেন গভীর ভাবনায় তলিয়ে যায়। জোয়ারের পানিকে ও থোড়াই কেয়ার করে। কতদিন গভীর রাতে জোয়ারের পানি ভয়াবহ গুরু গর্জনের শব্দ ছাপিয়ে মহিষ পাহাড় থেকে বাঁশির সুর ভেসে আসতে শুনেছে স্যামসনের মানুষ। সেখানকার ছেলে বুড়ো সবার খুব ভালোই পরিচিত ওই বাঁশি। ওরকম অপূর্ব সুরের মায়াজাল সৃষ্টি করার মতো খেয়ালি বাদকটি যে কে, তারা তাও ভালো জানে। জাহাজ ব্যবসায়ী বৃদ্ধ লেতিয়ারি স্যামসনের নাম করা ধনীদের একজন। পেশাদারি জীবনের শুরুতে জাহাজে সাধারণ নাবিক ছিল লোকটা, আর আজ নিজে একটা জাহাজের মালিক। তাও যেমন তেমন কোনো জাহাজের নয়, একেবারে স্ট্রিম ইঞ্জিন চালিত আধুনিক বাণিজ্য জাহাজের। প্রায় 70 বছরের জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে লেতিয়ারের উপর দিয়ে, কিন্তু কোনোদিন কোনো কিছুর কাছেই নতি স্বীকার করেনি। অথচ দুর্ভাগ্য, শেষ পর্যন্ত অভিশপ্ত ব্যাধি বাতের কাছে তাকে হার মানতেই হল। বাত প্রায় অচল, পঙ্গু করে ফেলেছে তাকে। এখন তাই ঘরের মধ্যে একরকম বন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছে সে। যে জীবন কিছুকাল আগ পর্যন্ত বলতে গেলে জাহাজে করে সাগর পাড়ি দিয়ে কেটেছে, আজকাল সেই জীবনকে সুদূর অতীতের কোনো মিষ্টি মধুর স্বপ্নের মতো মনে হয় তার। লেতিয়ারিদের কয়েক পুরুষের আদি পেশা ছিল মূলত জাহাজের নাবিকদের চাকরি। পৃথিবীর সাথে লেতিয়ারের প্রথম পরিচয়টা বলতে গেলে সাগরের বুকেই হয়েছিল। তাই তার খুব ইচ্ছে ছিল সময় হলে মৃত্যু যেন সাগরেই হয়, পানিতে ভাসতে ভাসতেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সে। কিন্তু মানুষের সব ইচ্ছে কি পূরণ হয়? এখন বাতে প্রায় অচল হয়ে বাড়িতে পড়ে আছে বুড়ো লেতিয়ারি।
যে সাগরের আচরণ মতিগতি পর্যবেক্ষণ করে জীবনের বেশিরভাগ সময় কেটেছে, সেই সাগরের সাথে আজ তার সম্পর্ক চিরতরে ঘুচে গেছে। তারপরও স্যামসনের লেতিয়ারির সাথে কারো তুলনাই হয় না। সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ, পরাজয় কাকে বলে জানে না। কাজ যত কঠিনই হোক না কেন, একবার হাতে নিলে সেটা শেষ না করে ছাড়ে না সে কখনো। প্রায় 60 বছর ধরে সাগর বহু কঠোর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তার উপর দিয়ে, কিন্তু কোনোদিন কাবু করতে পারেনি। মহিষ পাহাড়ের মতো অটল থেকে সমস্ত ঝড়ঝাপটার মোকাবেলা করে গেছে লেতিয়ারি। বিশাল দেহী মানুষ সে, প্রশস্ত ঢালু কাঁধ, বুকের পাঠাটাও তেমনি। গলার স্বর ভরাট, গম্ভীর, হাত দুটো দেহের তুলনায় বেশ দীর্ঘ। এ দুটোর মতো তার অন্তরটাও বড় উদার, বিপত্নিক সে এবং নিঃসন্তান। সংসারে দুটি স্নেহের পাত্রপাত্রী আছে লেতিয়ারির, একটি দেরুশেত, অন্যটি দুরান্দ। দেরুশেত তার ভাইজি। বাপ মামারা এই মেয়েটি বৃদ্ধের জীবনের প্রধান অবলম্বন। খুব ছোট থাকতে মেয়েটিকে নিজের কাছে নিয়ে এসেছে সে, সন্তানের মতো ভালোবাসা স্নেহ দিয়ে বড় করেছে। শুলোয় পা দিয়েছে এখন দেরুশেত। চমৎকার ছিপছিপে গড়ন, চোখ দুটো হরিণের মতো টানা টানা, মায়াবী। অতুলনীয় সুন্দর মুখখানায় মিটিমিটি হাসি সবসময় লেগেই থাকে। গ্যারান্সিতে দেরুশেতের মতো সুন্দরী মেয়ে দ্বিতীয়টি নাই নাকি। লেতিয়ারিকে বাবা ডাকে মেয়েটা। গ্রামের সবাই জানে দেরুশেত তারই মেয়ে। আর দুরান্দ হচ্ছে তার প্রিয় জাহাজের নাম, গ্যারান্সির প্রথম স্টিম ইঞ্জিন চালিত জাহাজ। সেই পালতোলা নৌকা। জাহাজের যুগে এরকম বাষ্প চালিত অত্যাধুনিক জাহাজ সাগরে নামানোর মতো যুগান্তকারী পদক্ষেপ কেবল লেতিয়ারির মতো দৃঢ়চেতা, কঠিন সংগ্রামী এবং দূরদর্শী নাবিকের পক্ষে নেওয়া সম্ভব। একসময় লেতিয়ারির পণ্য পরিবহনের খুব রমরমা ব্যবসা ছিল। নিজের পুরনো স্কুনারের নানান মালপত্র বোঝাই নিয়ে মাসের পর মাস এ বন্দর সে বন্দর করে বেড়াত সে। এভাবে ঘুরতে ঘুরতেই একদিন এক বন্দরে নিজের মতো আরেক দুঃসাহসী নাবিকের সাথে পরিচয় হয় তার। লোকটির নাম রাতাগ। তার নিজেরই মতো দীর্ঘ বলিষ্ঠ দেহের অধিকারী ছিল মানুষটি। একই রকম কর্মঠ, নির্ভীক। তাকে এক বিশেষ পরিস্থিতি থেকে উদ্ধার করেছিল সে। তার প্রতি রাতাগের কৃতজ্ঞতার অন্ত ছিল না। লেতিয়ারিরও ভালো লেগেছিল রাতাগকে, তাই তাকে গ্যারান্সিতে নিয়ে এলো সে এবং অল্প দিনের মধ্যে বুঝে ফেলল লোকটা যথেষ্ট বুদ্ধিমান এবং বিশ্বস্ত। এরকম একজন সাহায্যকারী থাকলে খুবই উপকার হয় তার। নিজের খাটুনি অনেক কমে যাবে, আবার সেই সাথে ব্যবসাও আগের মতো সমান তালেই চলতে থাকবে। কাজেই লোকটাকে নিজের জাহাজ ব্যবসার একেবারে অর্ধেক অংশীদার করে নিয়ে ওটা সম্পূর্ণ ভার তার হাতেই তুলে দিল সে। রাতাগ ছিল খুব চাপা স্বভাবের মানুষ, সারাক্ষণ মুখ বুজে থাকত। নিজের সম্পর্কে কখনো কারো সামনে মুখ খুলত না। এই কারণে গ্যারান্সিতে দীর্ঘদিন থাকার পরও তার ব্যাপারে বলতে গেলে প্রায় কিছুই জানত না মানুষ। লোকটার চাল চলন, কথাবার্তা, গতিবিধি সবই কেমন যেন রহস্যময় ছিল। লোকে বলাবলি করত রাতাগ করতে পারে না এমন কোনো কাজ নাকি পৃথিবীতে নেই। বেশ কয়েক বছর সাফল্যের সাথে লেতিয়ারির জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করল লোকটা। পরিবহন ব্যবসা আবার ফুলে ফেপে উঠল। তার ব্যাপারে সে যখন পুরোপুরি নিশ্চিত, তখনই হঠাৎ একদিন রাতের আধারে উধাও হয়ে গেল রাতাগ। জানা গেল খালি হাতে যায়নি সে। লেতিয়ারির অফিসের সিন্দুকে নগদ টাকা করি যা ছিল সব ঝেঁটিয়ে নিয়ে গেছে। ওটাই তার নিজেরও অল্প কিছু সঞ্চয় ছিল ঠিকই, কিন্তু লেতিয়ারির ছিল পুরো 50,000 ফ্রাঙ্ক। বলতে গেলে তার সুদীর্ঘ 40 বছরের অমানসিক পরিশ্রমের অর্ধেক ফসল। মাল কেনার জন্য মাত্র কয়েকদিন আগে টাকাটা সে ব্যাংক থেকে তুলে এনে সিন্ধুকে রেখেছিল। রাতাগকে খুঁজে বের করার অনেক চেষ্টা করল লেতিয়ারি, কিন্তু কাজ হলো না। যেন হাওয়ায় মিলিয়ে গেছে সে একেবারে। কিন্তু তাই বলে ভেঙে পড়েনি লেতিয়ারি। শেষ সম্বল আরও 50,000 ফ্রাঙ্ক ছিল তার। ঠিক করল তাই দিয়ে একটা বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজ কিনবে এবার।
আরেকবার চেষ্টা করে দেখবে ভাগ্য ফেরানোর। আধুনিক বাষ্পীয় জাহাজের চল সবেমাত্র শুরু হয়েছে সে আমলে। যে কথা সেই কাজ। একদিন ফ্রান্সের পথে পাড়ি জমালো লেতিয়ারি এবং 6 মাস পর আজব দর্শন এক জাহাজ নিয়ে দেশে ফিরে এসেছিল সে। ভীষণ গর্জনের সাথে কুচকুচে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ওটা যখন জেটিতে এসে ভিড়ল, গোটা দ্বীপের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। প্রথমে সবাই ভাবল জাহাজটায় আগুন ধরে গেছে বুঝি, নইলে ওরকম ধোঁয়া উঠবে কেন। অবশ্য কিছুক্ষণ পর বুড়ো লেতিয়ারিকে উদ্ভাসিত চেহারায় ওটা থেকে নামতে আসতে দেখে ভুল ভাঙল তাদের। লেতিয়ারির সবাইকে আশ্বস্ত করল আগুন টাগুন কিছু নয়, জাহাজটা বাষ্পীয় ইঞ্জিন চালিত বলে ওভাবে ধোঁয়া ছাড়ে। আরও জানালো তার নিজের জাহাজ ওটা, এক নামকরা ফরাসি ইঞ্জিনিয়ারকে দিয়ে তৈরি করিয়ে এনেছে। খরচ পড়েছে 40,000 ফ্রাঁ। গোটা বন্দরে রীতিমতো হুড়াহুড়ি পড়ে গেল এই খবরে। অদ্ভুত ইঞ্জিনটা দেখার জন্য রীতিমতো প্রতিযোগিতায় লেগে পড়ল আশেপাশের প্রতিটা গ্রামের মানুষ। একমাত্র আদরের ধন দেরুশেতের নামের সাথে মিল রেখে লেতিয়ারি ওটার নাম রাখল দুরান্দু। আবার নতুন করে পুরোদমে ব্যবসায় লেগে পড়ল। সাধারণ পালের জাহাজের তুলনায় দুরান্দের বহন ক্ষমতা এবং গতি দুটোই ছিল অনেক বেশি। অল্প সময়ের বেশি বেশি পণ্য আনা নেয়া করতে পারতে দুরান্দু। তাছাড়া ওটাতে করে সমুদ্র যাত্রা ছিল যেমন নিরাপদ তেমনি আরামের। কাজেই দিনে দিনে ওটার চাহিদা বাড়তে থাকল। ফলে লেতিয়ারির তখন একেবারে পোয়া 12। তার শূন্য সিন্ধুক ক্রমে আবার ভরে উঠতে শুরু করল। দেখতে দেখতে সে গ্যারান্সের অন্যতম শীর্ষ ধনীদের একজনে পরিণত হল। কিন্তু হঠাৎ করে বাতরোগে আক্রান্ত হয়ে পড়ায় কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলল লেতিয়ারি। তবে ভাগ্য ভালো, তার আগেই আরেক যুবককে শিখিয়ে পড়িয়ে উস্তাদ নাবিক বানিয়ে নিতে পেরেছিল সে। এখন বাতে প্রায় পঙ্গু লেতিয়ারি। সাগর পাড়ি দেওয়ার মতো কঠিন দায়িত্ব তার পক্ষে আর চালিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। তাই দুরান্দের পুরো দায়িত্ব সেই যুবকের হাতে ছেড়ে দিয়েছে। বাড়িতে বসে এখন কেবল হিসেবপত্র দেখাশোনার কাজ করে সে সারাদিন। বন্দরের প্রবেশপথের কাছে মস্ত বড় একটা বাড়ি কিনে নিয়েছে লেতিয়ারি। বাড়িটার পশ্চিম আঙ্গিনা সুন্দর একটা ফুলের বাগান আছে। নানান জাতের নানান বর্ণের বাহারি ফুলে ভরা সে বাগান দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বাড়ির দক্ষিণ দিকে সামান্য দূরে স্যামসনের জাহাজ ঘাট। সেদিকটাতে বৃদ্ধ তার শোয়ার ঘর বানিয়ে নিয়েছে। খাট পেতেছে জানালার কাছে, যাতে ইচ্ছে মতো সাগর ঘাট সব দেখতে পায়। শুয়ে বসে বন্দরের দিকে তাকিয়ে থেকে দিন কাটে বৃদ্ধের। জাহাজের আসা যাওয়া দেখে চুপচাপ। দেশে বিদেশে ঘুরে যেদিন তার দুরান্ত বন্দরে ফিরে আসে, সেদিন বৃদ্ধের আনন্দে সীমা থাকে না। আবেগে উত্তেজনায় অস্থির হয়ে পড়ে সে। বাতের ব্যথার কথা ভুলে দেরুশেতকে সাথে নিয়ে লাঠিতে ভর দিয়ে পায়ে পায়ে একেবারে জেটির কাছে এসে দাঁড়ায়। দেরুশেতে শোয়ার ঘর বাড়ির পশ্চিম দিকে, বাগানটাও সেদিকেই। লেতিয়ারির সেবা যত্ন সহ সংসারের যাবতীয় কাজ একাই করে সে। অবসর সময়ে বাগান থেকে ফুল তুলে এনে ঘর সাজায়, নিজেও সাজে। বাগানের নিচু পাঁচিলের ওপাশে একটা রাস্তা আছে। পাঁচিল ঘেঁষে সাগরের দিকে চলে গেছে। সেই রাস্তার শেষ মাথায় বড় এক ধরনের পাথরের টিলা। গিলিয়াতের দৈত্যপুরীর ওটার ওপারেই। লেতিয়ারি দুরান্দার দায়িত্ব যার হাতে ছেড়ে দিয়েছে তার নাম ক্লুবিন। যুবক কথা বলে খুব কম, কাজ করে বেশি। সৎ বলে যথেষ্ট সুনাম আছে তার এ অঞ্চলে। চেহারা সুরতে হিসেবি কেরানি গোছের কিছু মনে হলেও যুবক আসলে একজন পাক্কা নাবিক। জলচর প্রাণীর মতোই সুদক্ষ সাঁতারু সে। উত্তাল সমুদ্রে নির্ভয়ে সাঁতার কাটতে পারে ক্লুবিন। তার অন্তর্দৃষ্টিও ছিল ভীষণ তীক্ষ্ণ। বিশেষ করে এই গুণটির জন্যই লেতিয়ারি যুবককে বেশ পছন্দ করে। একদিন এই যুবকেই তাকে রাতারের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছিল, রাতাক লোকটা ভুলেও কখনো বিশ্বাস করবেন না, দেখবেন সুযোগ পেলে লোকটা একদিন চরম সর্বনাশ ঘটিয়ে ছাড়বে আপনার। অবশ্য এই জন্যই যে লেতিয়ারি ক্লুবিনকে দুরান্দের ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে ব্যাপারটা সেরকম নয়। কথায় বলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। বিশ্বাসঘাতক রাতাক পালিয়ে যাওয়ার পর কিছুদিন লেতিয়ারও সে অবস্থায় গেছে।
তাই ছেলেটাকে নিয়োগ দেওয়ার আগে তার ব্যাপারে খুব ভালো করে খোঁজখবর নিয়ে তবেই দিয়েছে। বেশ কিছু ছোটখাটো পরীক্ষাও করিয়ে নিয়েছিল সে তাকে দিয়ে। তার সবগুলো বেশ ভালোভাবেই উতরে গেছে ক্লুবিন। পথে ঘাটে দেরুশেতের সঙ্গে অনেকবার চোখাচোখি হয়েছে গিলিয়াতের, কিন্তু কথা হয়নি কখনো। বড়দিনের দিনে নির্জন পথে আবারও দুজনে দেখা হয়ে যাওয়া এবং বরফের উপর দেরুশেতের তার নাম লিখে রাখার ব্যাপারটা একেবারে হতচকিত করে তুলল গিলিয়াতকে। এমন কিছু ঘটতে পারে স্যামসনের কেউ ওকে নিয়ে মাথা ঘামায়, তা কখনো স্বপ্নেও কল্পনা করেনি সে। এটা যখনকার ঘটনা, দেরুশেতের বয়স তখন 16 পুরো হয়েছে। খুব চিন্তিত মনে সেদিন বাড়ি ফিরল গিলিয়াত। ভেবে পেল না এই কনকনে শীতের মধ্যে কি এমন জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিল সে। বড়দিন বলে অন্যদের মতো প্রার্থনা করতে গির্জায় যাবে বলে বেরিয়েছিল। ব্যাপারটা যদি সেরকম হতো কোনো কথা ছিল না, কিন্তু সেজন্যে তো বেরোয়নি সে। তাহলে কেন বেরিয়েছিল, কি কাজে? দিনটা আকাশ পাতাল ভেবে পার করল গিলিয়াত। রাতে ঘুমোতে গিয়ে আবিষ্কার করল ঘুম তার চোখে ত্রিসীমার ধারেও ঘেঁষছে না। রাজ্যের যত আবল তাবল চিন্তা জুড়ে বসেছে মাথার মধ্যে। মায়ের কথা মনে পড়ল ওর, ঘরের কোণে রাখা সেই বাক্সটির কথা মনে পড়ল। আরও কত শত ভাবনা আলোড়িত করল রাতভর, তার ইয়াত্তা নেই। পরদিন যখন ওর ঘুম ভাঙল তখন কড়া রোদে ঘর ভরে গেছে। কয়েকদিন পরের কথা, দেরুশেত ওর রুমে বসে পিয়ানো কি একটা মিষ্টি সুর বাজাচ্ছে। এই সময় বাগানের দেয়ালের ওপাশে রাস্তার ধরে কোথায় যাচ্ছিল গিলিয়াত। সুরটা কানে যেতেই সচেতন হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল, মুগ্ধ হয়ে শুনতে লাগল। বাগানের নিচু দেয়ালের উপর দিয়ে ভেতরে তাকিয়ে চোরা চোখে দেরুশেতকে খুঁজল সে, কিন্তু মেয়েটির দেখা পেল না। ওই দিন থেকে কেমন এক নেশায় পেয়ে গেল যেন যুবকটিকে। যখন তখন ওদের বাড়ির পশ্চিম দেয়াল ঘেঁষে অযত্নে বেড়ে ওঠা বড় এক ঝোপের আড়ালে এসে দাঁড়াতো। দেরুশেতে দেখা পাওয়ার আশায় অপেক্ষার ঠায় দাঁড়িয়ে থাকত ঘন্টার পর ঘন্টা। একটুও ক্লান্তি অনুভব করত না গিলিয়াতের। ভাগ্য ভালো থাকলে মেয়েটিকে কোনোদিন বাগানে ফুল তুলতে দেখতে পেত, অথবা আড়াল থেকে ভেসে আসা ওর মিষ্টি গলার গান শুনতে পেত। কোনো কোনো দিন আবার কিছু ঘটত না, হতাশ মনে বাড়ি ফিরে যেত সে। ওর বাড়ির বাগানে বড় একটা বেঞ্চ পাতা আছে। রোজ সন্ধ্যের পর দেরুশেতকে নিয়ে সেটায় বসত বৃদ্ধ, বিশ্রাম নিত। শরীর মন ভালো থাকলে আদরের ভাইজিকে নিজের জীবনের সংগ্রাম আর সুখ দুঃখের কাহিনী শোনাত সে লম্বা সময় ধরে। গল্পে গল্পে রাত কখন গভীর হয়ে এসেছে হুঁশ থাকত না তাদের কারোরই। কেউ ঘূর্ণাক্ষরেও জানতে পারত না যে আরও একজন শ্রোতা আশেপাশে আছে। লেতিয়ারির জীবন যুদ্ধের গল্প সেও শুনছে মুগ্ধ হয়ে। এক রাতে শুতে যাচ্ছে দেরুশেত, এমন সময় দূর থেকে বাঁশির মন পাগল করা মিষ্টি সুর ভেসে আসতে শুনে কান খাড়া হয়ে উঠল ওর। আওয়াজটা গিলিয়াতের বাড়ির দিক থেকে আসছে না। অবাক হল দেরুশেত, কে এই জাদুকর যে বাঁশিতে এমন হৃদয় নিংড়ানো সুর তুলতে পারে? আশ্চর্য, পিয়ানোয় ও নিজে সাধারণত যেসব সুর তুলে থাকে সেই সুরেই তো। ভাবতে ভাবতে জানালা দিয়ে বাইরে তাকালো। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখার উপায় নেই। তন্ময় হয়ে বাঁশির সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল ও। সেদিনের পর থেকে প্রায় রাতেই নিয়মিত শোনা যেত সেই বাঁশি। বিশেষ করে অন্ধকার রাতে। কে বাজাতো জানে না দেরুশেত। অচেনা খেয়ালি বাদকের সেই মায়াবী মিষ্টি সুর অন্ধকার রাতের বুকে কাঁপন ধরিয়ে একসময় ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেত। আর কারো প্রাণে তার কোনো রকম দোলা জাগাতে পারত কিনা কে জানে। এভাবেই দেখতে দেখতে 4 বছর পার হয়ে গেল। 4 বছর একেবারে কম সময় নয়। দেরুশেত কুড়িতে পা দিয়েছে, অথচ এতদিনে ওর সাথে গিলিয়াতের একটা বাক্য বিনিময় পর্যন্ত হয়নি। ওকে নিয়ে দিনরাত কেবল কল্পনার জালেই বুনে চলেছে যুবক। এই সময় একটা ঘটনা ঘটল। গ্রামের সেন্ট পিটার গির্জার এক নতুন রেভারেন্ড এসেছে। বয়স অল্প, প্রায় গিলিয়াতের বয়সী। নাম কড্রে। আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয় তার, তবে শিক্ষা দীক্ষা ভালোই আছে। গ্যারান্সির সবাই জানল লন্ডনে তার এক মামা আছে।
ভদ্রলোক খুব ধনী, ছেলে মেয়ে বা আর কোনো ওয়ারিশ নেই সেই মামার। ভাগ্নে কড্রেই তার সমস্ত সহায় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। কাজে মামার মৃত্যুর পর সে যে ধনী হয়ে যাবে সে ব্যাপারে প্রত্যেকে নিশ্চিত। যে ঘটনার কথা বলতে যাচ্ছিলাম তা এই রেভারেন্ডকে নিয়েই। তার সেন্ট পিটার গির্জার কাজে যোগ দেওয়ার একদিন কি দুদিন পর গিলিয়াদ ওর খুদে নৌকাটা নিয়ে সাগরে বেরিয়েছিল মাছ ধরতে। সারাদিন মাছ ধরে সন্ধ্যার আগে আগে ফিরে আসে দ্বীপে। মহিষ পাহাড়ের ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো ওটা সিংহাসনের উপর আবছা মতো একটা ছায়া যেন দেখা যাচ্ছে। এখন জোয়ারের সময়, গিলিয়াদ ভালো করেই জানে এ সময় ওখানে থাকার মতো দুঃসাহস এ তল্লাটে কারোরই থাকতে পারে না। ওদিকে পানি বেড়ে ওঠায় মহিষ পাহাড়ে যাওয়ার পথ সরুটা ততক্ষণে তলিয়ে গেছে। কাজেই কোনো জীবজন্তুর ওখান থেকে আসার সম্ভাবনা নেই এখন। এরকম বিপজ্জনক মুহূর্তে তারা ওই টিলার ধারে কাছেও ঘেঁষে না। কিন্তু কেউ যে মহিষ পাহাড়ে আছে তাতেও বিন্দুমাত্র সন্দেহ রইল না গিলিয়াতের। দেরি না করে নৌকারগুলোই সেদিকে ঘুরিয়ে নিল ও। কাছে গিয়ে দেখল সন্দেহ মিথ্যে নয়, সত্যি কেউ একজন আছে। সিংহাসনে শুয়ে আছে, নড়াচড়া নেই, একদম নিথর। এদিকে জোয়ারের পানি ততক্ষণে আরো ফুলে ফেপে উঠেছে, মহিষ পাহাড়কে উপকূল থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছে। আর কিছুক্ষণের মধ্যেই গোটা টিলাটাই সম্পূর্ণ তলিয়ে যাবে সাগরে। মানুষটা যেই হোক ওরকম অনর শুয়ে আছে কেন ভেবে পেল না গিলিয়াদ। মরে যায়নি তো? কিন্তু দেখে সেরকম মনে হলো না ওর, বরং মনে হচ্ছে ঘুমিয়ে আছে। নিশ্চিত হওয়া দরকার, কাজে সময়টা নষ্ট না করে গায়ের জন্য নৌকা বেয়ে টিলার যতটা সম্ভব কাছে চলে এলো ও। চেয়ে চেয়ে ডাকতে লাগলো লোকটাকে, কিন্তু অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না তার। আগের মতোই অসাড় হয়ে পড়ে আছে। ওদিকে উন্মুক্ত চ্যানেলের ভরা জোয়ারের পানি তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে মহিষ পাহাড়ের চূড়াটাকে ঘিরে। লোকটার নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে উঠল গিলিয়াদ। এরকম সময় নৌকা নিয়ে টিলার বেশি কাছে যাওয়া বিপদ। ঢেউয়ের আঘাতে ওটার উপর আছড়ে পড়ে চোখের পলকে চুরমার হয়ে যেতে পারে। কিন্তু না গেলেও নয়, কিছুক্ষণের মধ্যে নির্ঘাত মরবে তাহলে লোকটা। কাজেই খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল ও। বিপদের ভয় একপাশে সরিয়ে রেখে টিলার দিকে এগোল। ততক্ষণে ও নিশ্চিন্ত বুঝে ফেলেছে মানুষটা যেই হোক ঘুমিয়ে আছে, তাই সাড়া দিচ্ছে না। দ্রুত আধার ঘনিয়ে আসতে শুরু করেছে দেখে মহাব্যস্ত হয়ে উঠল গিলিয়াদ। টিলার আরো কাছে এগিয়ে গেল। অন্ধকারে লোকটাকে চিনতে না পারলেও সে যে স্থানীয় তেমনও মনে হলো না ওর। তার পরনে পাদ্রির মতো পোশাক। এর মধ্যে পানি মহিষ পাহাড়ের চূড়ার এতই কাছে পৌঁছে গেছে যে নৌকার উপর সোজা হয়ে দাঁড়াতে পারলেও ওই লোকটাকে ছুঁতে পারে। জোয়ারের পূর্ণতা পেতে আর বেশি দেরি নেই, তাই পানির লাফঝাপ সামান্য কমেছে বলে মনে হলেও খুব একটা আশ্বস্ত হতে পারল না গিলিয়াদ। কারণ পানি বাড়লেও স্রোতের তেজ এখনো বলতে গেলে আগের মতোই আছে। এই পরিস্থিতিতে সতর্ক না থাকলে বিপদ। যে কোনো মুহূর্তে ওর সাধের ছোট নৌকাটিকে টিলার উপর আছড়ে ফেলে চুরমার করে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা এখনো রয়েছে চ্যানেলের। তাই আরো সাবধানে এগোলো গিলিয়াদ। নৌকাটাকে বহু কষ্টে কোনো মতে টিলার কয়েক হাতের মধ্যে নিয়ে এলো। তারপর ওটাকে আড়াআড়ি ভাবে রেখে এক পা নৌকায় আর এক পা টিলার সাথে ঠেকে দাঁড়ালো সে। নৌকা যাতে গ্র্যানিটের দেয়ালের বাড়ি না খায় সেদিকে নজর রাখা। সামলে নিয়ে ঘুমন্ত লোকটার পা ধরে টান দিল গিলিয়াদ। সঙ্গে সঙ্গে ধর্মর করে উঠে বসল সে। পর মুহূর্তে নিজের চারদিকে পানির অস্বাভাবিক বিস্তার দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল একেবারে। এই যে মশিয়ে, গলা চড়িয়ে ডাকল ও। কে আপনি? এই অসময়ে এখানে কি করছেন? ভয়ে বিস্ফারিত চোখে এদিক ওদিক তাকাচ্ছিল লোকটা। ওর প্রশ্ন শুনে হড়বড় করে বলতে লাগলো, দেখুন মশিয়ে, আমি এই দ্বীপের নতুন, সব জায়গা ঠিকমতো চিনি না। আজ দ্বীপটা ঘুরে দেখতে এসে এই জায়গাটা ভালো লেগে গেল বলে একটু বিশ্রাম নিতে বসেছিলাম। সমুদ্রযাত্রায় খুব ক্লান্ত ছিলাম কি না, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তা তো বুঝলাম, বলল গিলিয়াদ, কিন্তু এটা কোনো ঘুমানোর জায়গা হলো? আর কয়েক মিনিট এভাবে থাকলে যে ঘুমটা চিরস্থায়ী হয়ে যেত আপনার।
জোয়ারের পানি টিলা ডুবিয়ে দিতে বসেছে, দেখছেন না? গিলিয়াতের নৌকার পাটাতনে কিছু মাছ দেখতে পেয়ে লোকটা ওকে জেলে ভেবে নিল। কিন্তু এই ভরা জোয়ারের সময় কতটুকুন এক নৌকা নিয়ে মানুষ কিভাবে বিক্ষুব্ধ সাগরে যেতে সাহস করে ভেবে ভারী অবাক হল সে। অথচ মাঝি লোকটা কি নির্বিকার, হামলে দিচ্ছে না ব্যাপারটাকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, বলল লোকটা, কিন্তু আপনি বা এই সময় কোত্থেকে এলেন? সেসব পরে শুনলেও চলবে। লোকটার দিকে এক হাত বাড়িয়ে দিল। আমার হাত ধরুন, তাড়াতাড়ি উঠে আসুন নৌকায়। তাকে কোনো মতে তুলে নিল ও। তারপর গ্র্যানিটের দেয়ালের বৈঠা দিয়ে জোরে এক গুঁতো মেরে ওটার কাছ থেকে সরে এলো, গুলোই ঘুরিয়ে নীরবে উপকূলের দিকে চলতে শুরু করল। অল্প সময়ের মধ্যে লোকটাকে নিয়ে তীরে পৌঁছে একটা খুঁটির সাথে নৌকা বাঁধার জন্য উঠল গিলিয়াত। এমন সময় চোখের কোণে একটা নড়াচড়া ধরা পড়তে ঘুরে তাকালো। লোকটা তার পরনের যাজকের মতো ঢোলা কালো পোশাকের পকেট থেকে একটা গিনি বের করে ওর দিকে বাড়িয়ে ধরে আছে। হাতটা সরিয়ে দিয়ে নীরবে নৌকা বাঁধতে লাগলো গিলিয়াত। ওর কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করল আগন্তুক। তারপর মৃদু প্রতিবাদের সুরে বলল, দেখুন মশিয়ে, আজ আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। আপনি না থাকলে। হতে পারে, নির্বিকার চেহারায় জবাব দিল ও। সেজন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ মশিয়ে। এত বড় একটা ঋণ শোধ করার। ঋণ? সে তো কখন শোধ হয়ে গেছে, বাধা দিয়ে বলে উঠল গিলিয়াত অন্যমনস্ক। কিন্তু আপনার তো অনেক কষ্ট হয়েছে। তা হয়েছে, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য হলেও ওটুকু যে আমাকে করতেই হতো। পাশাপাশি হেঁটে চলল গিলিয়াত ও রেভারেল্ড কডরে। কথা নেই কারো মুখে। আগন্তুকে মুখ খুলল একটু পর। আপনি এই গ্রামের লোক? সঙ্গীকে ভালো করে দেখে নিয়ে প্রশ্ন করল সে। না। তাহলে? হাত তুলে আকাশে নির্দেশ করল গিলিয়াত। ওই যে ওখানকার। আর কোনো প্রশ্ন করল না লোকটা। অবাক চোখে যুবকের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ওর কাছ থেকে বিদায় নিয়ে নিজের পথে চলে গেল। কিন্তু কয়েক পা গিয়ে কি খেয়াল হতে ফিরে এলো সে। পকেট থেকে চামড়ায় বাঁধানো একটা ছোট সুদৃশ্য বই বের করে ওর দিকে বাড়িয়ে ধরল। এই বইটা আপনাকে উপহার দিতে চাই আমি, নিতেই হবে আপনাকে। আপত্তি না করে হাত বাড়ালো গিলিয়াত। বুঝল এটা একটা বাইবেল। জীবন রক্ষাকারীর হাতে বইটা তুলে দিয়ে নিজের পথে চলে গেল রেভারেন্ড। হানমনে তার গমন পথের দিকে তাকিয়ে থাকল ও। সেন্ট ম্যালো ফ্রান্সের এক উপকূলীয় বন্দর। স্যামসন থেকে প্রতি মঙ্গলবার দুরান্ত বোঝাই করে বিভিন্ন পণ্য নিয়ে এখানে আসে ক্লুবিন। দুদিন থেকে বয়ে আনা মালপত্র খালাস করে তারপর নতুন পণ্য নিয়ে শুক্রবার স্যামসনে ফিরে যায়। সেন্ট ম্যালো জাহাজ ঘাটের কাছেই একটা হোটেল আছে। সেটার একটা রুম লেতিয়ারের জাহাজ কোম্পানির অফিস হিসেবে ব্যবহার করা হয়। দুরান্তের শাখা অফিস। ক্লুবিন এলে সেই রুমেই থাকে। হোটেলটার ডাইনিং রুমে দুটো বড় টেবিল আছে, একটা জাহাজের ক্যাপ্টেনের খাওয়া দাওয়ার জন্যে, অন্যটা শুল্ক বিভাগের অফিসার ও সাধারণ নাবিকদের জন্যে। সেদিন দুই টেবিলেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কয়েক ঘন্টা আগে বন্দরে নোঙ্গর করা তামলিপা নামের এক আমেরিকান জাহাজ এবং সেটার ক্যাপ্টেন জুয়েলা। কিছুদিন পর দেখা মেল লোকটার। ব্যবসার কাজে তার জাহাজ ফ্রান্সের বিভিন্ন উপকূলীয় বন্দরে নিয়মিত আসা যাওয়া করে। সেন্ট ম্যালো বন্দরে সম্ভবত এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে ক্যাপ্টেন জুয়েলাকে চেনে না। কারো অজানা নেই, অল্পদিনেই প্রচুর কাঁচা টাকা পয়সার মালিক বনে গেছে সে, ব্যবসার ফাঁকে ফাঁকে 2 নম্বরই কারবারি করে। মানুষ পাচারের ধান্দা করে থাকে ক্যাপ্টেন জুয়েলা। ক্লুবিনও চিনত জুয়েলাকে, কিন্তু কখনো আলাপ হয়নি তাদের দুজনের। পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে থাকা চরমপন্থী রাজনৈতিক অথবা পাওনাদেরকে কাছ থেকে পালিয়ে বেড়ানো দেউলিয়া বা পুলিশের তারা খাওয়া খুনি ডাকাত অথবা অন্য যে কোনো অপরাধী হোক না কেন, দেশ ছেড়ে কারো পালিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে তাকে সাহায্য করতে জুয়েলা সবসময় এক পায়ে খাড়া। তামলিপার
খোলের মধ্যে পুরে তাকে সবার চোখে ধুলো দিয়ে নিরাপদে পাচার করে দেবে সে। বিনিময়ে দিতে হবে মোটা অঙ্কের টাকা। কথাবার্তা পাকা হয়ে গেলে উপকূলের নির্দিষ্ট কোনো এক নির্জন গোপন জায়গায় নিয়ে গিয়ে অপেক্ষা করতে হয় তাদেরকে। পরে সময় মতো বন্দর ছেড়ে দূরে কোথাও গিয়ে জাহাজের লাইফবোট পাঠিয়ে তাদেরকে তুলে নেয় জুয়েলা। কুকর্মটা বন্দর থেকে নিরাপদ দূরত্বে গিয়ে সারা হয় বলে ফরাসি কাস্টমস, উপকূল রক্ষী পুলিশ বা গোয়েন্দারা হাতে নাতে ধরতে পারে না লোকটাকে। অনেকের মতে গত সফরের সময়ও নাকি এরকম দুজনকে নিয়ে গেছে জুয়েলা। এবারও তার একই প্ল্যান আছে। বিরাট দাও মারতে যাচ্ছে এবার সে। তবে পুলিশ কিভাবে যেন আগেভাগে টের পেয়ে গেছে ব্যাপারটা। কড়া নজর রেখেছে তারা ক্যাপ্টেন জুয়েলার উপর। গোয়েন্দারাও সদা সতর্ক, এবার পাকড়াও করতেই হবে তাকে। এদিকে এবারের মতো তামলিপায় মালপত্র বোঝাই দেওয়ার কাজ পুরোদমে চলছে। আর কদিনের মধ্যেই সেন্ট ম্যালো ছেড়ে যাবে ওটা। মঙ্গলবার শেষ বিকেল, আধার ঘনিয়ে আসতে শুরু করেছে। সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। এই সময় দুরান্দ এসে নাক ঢুকালো সেন্ট ম্যালো হারবারে। ওটার ফোর্ট ডেকে দাঁড়িয়ে আছে তখন ক্যাপ্টেন ক্লুবিন। নাবিকদেরকে এটা সেটা নির্দেশ দিচ্ছেন। এরই মাঝে তীরের দিকে চোখ গেল তার। দেখতে পেল বন্দর থেকে বেশ খানিকটা দূরে নির্জন সাগরটাতে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন লোক, কথা বলছে। যথেষ্ট দূরত্ব রয়েছে বলে তাদের ঠিকমতো দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ভাবভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যায় জরুরি কোনো বিষয় নিয়েই আলোচনা করছে। সন্দেহ হলো ক্লুবিনের, এরকম অসময়ে বন্দর থেকে এত দূরে নির্জন জায়গায় কারা ওরা? এমন কোন বিষয় নিয়ে আলোচনা করছে? দূরবীন তুলে চোখে লাগালো সে। অমনি এক লাফে অনেক কাছে চলে এলো দৃশ্যটা। আধার হয়ে এলেও প্রথম দর্শনে দুজনের একজনকে চিনে ফেলল সে। লোকটা ক্যাপ্টেন জুয়েলা। দ্বিতীয় জনের দিকে নজর দিল ক্লুবিন। একেবারে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মনে হলো তাকেও যেন চেনা চেনা লাগছে। বেশ বয়স্ক মানুষ সে, তবে যথেষ্ট শক্তপুক্ত দেহের অধিকারী। দেখলেই বোঝা যায় এই বয়সেও দেহে প্রচুর শক্তি ধরে মানুষটা। বন্দরে নেমে প্রথমেই তামলিপা সম্পর্কে খোঁজখবর নিল ক্লুবিন। জানা গেল আরও 10 দিন থাকবে ওটা সেন্ট ম্যালয়, তারপর ছেড়ে যাবে। নিয়ম মাফিক পরের শুক্রবার মালপত্র নিয়ে স্যামসনে ফিরে এলো দুরান্দ। মাল খালাসের কাজ শুরু হলো। একসময় রাত নামল দ্বীপে। রাত একটু গভীর হতে ক্যাপ্টেন ক্লুবিন তৎপর হলো। একটা কম্পাস, একটা দূরবীন এবং সাথে কিছু বিস্কিট ইত্যাদি একটা ব্যাগে গুছিয়ে নিয়ে সবার অলক্ষ্যে জাহাজ থেকে নেমে এলো সে। বন্দর এলাকা ছাড়িয়ে এসে উপকূল রেখা ধরে জোড়ো পায়ে হেঁটে চলল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক এক নাগারে চলার পর উপকূলের কাছাকাছি ছোট নির্জন এক গ্রাম প্লাইমোরায় এসে পৌঁছল যুবক। খুব ছোট আর জনবিরল গ্রাম প্লাইমো। স্যামসনের কয়েক মাইল দূরে। হাতে গোনা কয়েক ঘর জেলে ছাড়া আর কেউ থাকে না সেখানে। রাত নামতে না নামতেই চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে গ্রাম। এই গ্রামের এক মাথায় সাগরের তীরে পুরনো আমলের একটা পুরো বাড়ি আছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নির্ভয়ে সেই বাড়িটায় ঢুকে পড়ল ক্লুবিন। ব্যাগটা ভেতরে কোথাও রেখে একটু পর আবার বেরিয়ে এসে ধীর পায়ে স্যামসনে ফিরে চলল। সে সময় অন্যমনস্ক লাগছিল তাকে। কোনো গভীর চিন্তায় ডুবেছিল হয়তো। যে পুরো বাড়িতে গিয়েছিল ক্লুবিন সেটা আসলে স্থানীয় চোরাচালানদের প্রধান আড্ডাখানা। এখান থেকেই পরিচালিত হয় এই অঞ্চলের যত নিষিদ্ধ ও চোরাই মালামালের আমদানি রপ্তানির ব্যবসা। বাড়িটার ছাদ থেকে তাকালে উপকূল থেকে সাগরের 1 মাইল ভেতরের হ্যানওয়ে পাহাড় স্পষ্ট দেখা যায়। গোটা অঞ্চলে ভীষণ কুখ্যাতি আছে হ্যানওয়ের। শোনা যায় এমন কোনো কুকর্ম নাকি নেই যা ওখানে ঘটে না। অনেক গুহা আছে হ্যানওয়েতে। জোয়ারের সময় পানি নিচে তলিয়ে যায়, ভাটার সময় আবার জেগে ওঠে। স্থানীয়দের বিশ্বাস ভালো করে খুঁজে দেখলে ওইসব গুহায় মানুষের প্রচুর কঙ্কাল পাওয়া যাবে। চ্যানেলের মাঝখানে ছোট ছোট 3টা পাহাড় নিয়ে হ্যানওয়ে। কত জাহাজ যে ওগুলোর সাথে ধাক্কা খেয়ে তলিয়ে গেছে চ্যানেলের অতল গভীরে তার কোনো লেখাজোকা নেই। হ্যানওয়ে থেকে চ্যানেল সাঁতরে তীরে পৌঁছানো একেবারে অসাধ্য না হলেও খুব যে দুঃসাধ্য তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ক্লুবিনের কাছে সেটা কোনো সমস্যাই নয়। যে সমস্ত পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করার মধ্য দিয়ে ক্লুবিন লেতিয়ারির মন জয় করতে পেরেছিল,
হ্যানয়ে থেকে সাঁতরে তীরে পৌঁছানো ছিল তার একটি। পরের মঙ্গলবার যথারীতি সেন্ট মেলোয় পৌঁছালো দুরান্দো। জাহাজ ভিড়িয়ে হোটেলে চলে এলো ক্লুবিন। হোটেল মালিককে তামলিপা সম্পর্কে এটা সেটা প্রশ্ন করতে লাগলো। সে রাতে রীতিমতো একটা অঘটন ঘটিয়ে বসল ক্যাপ্টেন ক্লুবিন। ডিনারের পর দেখা গেল অফিসে নেই সে, হোটেলেও নেই, কোথায় গেছে কেউ জানে না, কাউকে বলে যায়নি। এমন তো কখনো ঘটে না। বন্দরের যেসব জায়গায় সে যায় বা যেতে পারে সেসব জায়গা ভালো করে খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। নেই তো নেই লোকটা। তার জন্য জাহাজের মালপত্র খালাসের আগে ট্যাক্স ইত্যাদি পরিশোধ করা সহ আরও যেসব নিয়ম পালন করা জরুরি সেসবের কোনোটাই সেদিন ঠিকমতো পালিত হলো না। সবাই বলাবলি করতে লাগলো, ক্লুবিনের মতো দায়িত্বশীল একজন ক্যাপ্টেনের এত বড় গাফিলতি চিন্তাই করা যায় না। অবশ্য রাতেই হোটেলে ফিরে এলো সে, কিন্তু অনুপস্থিতির সময়টা কোথায় ছিল ক্লুবিন সে ব্যাপারে কাউকে কিছু বলল না লোকটা, সম্পূর্ণ চেপে গেল। পরদিন জানা গেল আগের রাতে সেন্ট মেলোয় এমন এক প্রতিষ্ঠানে তাকে দেখা গেছে যারা বিভিন্ন দেশের টাকা পয়সা আদল বদলের ব্যবসা করে। বন্দরের একমাত্র আগ্নেয়াস্ত্রের দোকানেও নাকি গিয়েছিল সে। তামলিপার বন্দর ছাড়ার দিনকার ঘটনা। জেটির কিছুটা দূর দিয়ে ছোট ছোট পাহাড়ের মতো দেখতে এক সারি পাথরের টিলা সোজাসুজি সাগরের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। দূর থেকে ওগুলোকে দেখতে লাগে ঠিক একটা বর্ষার মতো। সংকীর্ণ একটা পাথর খণ্ড এই বর্ষার সাথে তীরের সংযোগ রক্ষার কাজ করছে। বর্ষার মাথা আর সব পাহাড়ের চেয়ে বেশ খানিকটা উঁচু এবং চওড়া। সেখান দিয়ে আরেকটা পাথর বের হয়ে অনেকটা বাড়িয়ে দেয়া হাতের মতো আড়াআড়িভাবে চলে গেছে এদিকে। সব মিলিয়ে চমৎকার মনোরম একটা পরিবেশ, কিন্তু সাগরের বেশ খানিকটা ভেতরে এবং খুব নির্জন বলে এখানে কেউ তেমন একটা আসে না। তবে সেদিন বিকেল 4টার দিকে একজনকে দেখা গেল সেখানে একা, বর্ষার মাথায় দাঁড়িয়ে দূরবীন চোখে লাগিয়ে একভাবে সাগরের দিকে তাকিয়ে আছে লোকটা। দেখলে বুঝতে অসুবিধা হয় না কিছু একটা ঘটার প্রতীক্ষায় আছে। পরনে সৈনিকের পোশাক এবং সে যে সশস্ত্র তাও বুঝতে অসুবিধা হয় না। লোকটা একজন উপকূল রক্ষী, বিশেষ এক গোপন খবর পেয়ে এখানে এসেছে। একসময় তার প্রতীক্ষার অবসান হল অনেক দূরে। আকাশ যেখানে সাগরের সাথে মিশেছে সেখানে বিশাল নীল চাদরের উপর কালো ফুটার মতো একটা বিন্দুর দেখা পেল লোকটা। বিরক্তিকর লম্বা সময় নিয়ে একটু একটু করে বড় হচ্ছে সেটা। সেন্ট মেলোর দিকে আসছে একটা জাহাজ। দম বন্ধ করে একভাবে ওটার দিকে তাকিয়ে থাকলো রক্ষী লোকটা। দুনিয়ার আর কোনো দিকে খেয়াল নেই। পেছন থেকে কত বড় বিপদ ঘনিয়ে আসছে ঘূর্ণক করেও টের পেল না লোকটা। জানতেও পারল না পাহাড়ের গা বেয়ে গুড়ি মেরে এগিয়ে আসছে সাক্ষাৎ মৃত্যু। এককভাবে সামনে তাকিয়ে থাকল। বেশ খানিকক্ষণ পর যখন বুঝল বিন্দুটা সত্যি বড় হচ্ছে, হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠল সে। এর কারণ আছে, তার গোপন সংবাদ ফলতে শুরু করেছে। ওটা তামলিপা বন্দর ছেড়ে গন্তব্যের পথে যাত্রা করেছিল ঘন্টা 2 আগে, এখন আবার ফিরে আসতে শুরু করেছে। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল গার্ড। ধীরে ধীরে বড় হয়ে উঠতে শুরু করলো বিন্দুটা। এখন জাহাজটাকে বেশ পরিষ্কার দেখতে পাচ্ছে রক্ষী। গতি কমে আসতে শুরু করেছে ওটার। কমতে কমতে এক সময় থেমেই পড়ল তামলিপা। এক জায়গায় দাঁড়িয়ে ঢেউয়ের দোলায় দুলতে লাগলো। একটা ছোট নৌকা সাগরে নামানো হলো সেটা থেকে। কয়েকজন যাত্রী নিয়ে এদিকে এগিয়ে আসতে লাগলো। ওই যাত্রীদের চেহারা সুরত আচরণ খুবই সন্দেহজনক। একটু পর জাহাজ থেকে আলাদা হয়ে এদিকে আসতে শুরু করলো ওটা। উত্তেজনায় অধীর হয়ে উঠল উপকূলের রক্ষী লোকটা। বারবার পা বদল করতে লাগলো। চোখ থেকে দূরবীন না সরিয়ে এক পা করে বর্ষার একেবারে কিনারায় এসে দাঁড়ালো সে। মাত্র 1 হাত সামনেই যে খাড়া তীর, নিচে উন্মুক্ত সাগর, সে কথা ভুলেই গেছে বোধহয়। পেছনের লোকটা যেন এরকম একটা মোক্ষম সুযোগের অপেক্ষাতেই ছিল। চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠল তার। মুহূর্তে উঠে দাঁড়িয়েই দুজনের মাঝখানে বাকি কয়েক হাত ব্যবধান এক লাফে পেরিয়ে এলো সে। তারপর পেছন থেকে প্রচণ্ড এক ধাক্কা মারল লোকটাকে। মরার আগে চিৎকার করারও সময় পেল না রক্ষী। খাড়া কিনারা থেকে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। শূন্যে হাত পা ছুটতে ছুটতে
অনেক নিচে সাগরে পড়েই তলিয়ে গেল সে। দূরবীনটা পড়ে থাকলো জায়গায়। এদিকে সাফল্যের বিভৎস আনন্দে বিকট হাসিতে ফেটে পড়ল হত্যাকারী, কিন্তু হাসিটা পুরো করতে পারল না সে। তার আগেই পেছনে একজোড়া পায়ের চাপা শব্দ উঠল। গম্ভীর কণ্ঠে ডেকে উঠল কে যেন। হ্যালো রাতাগ। চমকে উঠে ঘুরে তাকালো প্রথমজন। মাত্র কয়েক হাত পিছনে ছোটখাটো এক যুবককে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কুচকে উঠল তার। এক মুহূর্ত মাত্র, তারপরে আবার হেসে উঠল সে। পিস্তলধারীকে চিনতে পেরেছে। ক্লোবিন, চিনতে পেরেছ তাহলে? পারিনি আবার। তিক্ত কিছুটা বিরক্ত কণ্ঠে বলল বয়স্ক। খুব চিনেছি। সাগরের দিক থেকে দ্রুত দাঁত টানা শব্দ শোনা যাচ্ছে। তীরের মাথার কাছে এসে পড়েছে নৌকা। ওঠার যাত্রীদের চড়া গলার কথাবার্তার আওয়াজও শোনা যাচ্ছে। তাদের গলা শুনেই বোধহয় কিছুটা ব্যস্ত হয়ে উঠতে দেখা গেল রাতাককে। আমার কাছে কি চাও তুমি ক্লোবিন? বলল লোকটা। কি চাই? বাঁকা হাসি ফুটল ক্লোবিনের মুখে। তেমন কিছু না। দেহের ভর এক পা থেকে অন্য পায়ে চাপালো। আমাদের শেষ দেখা হয়েছিল বোধহয় 10 বছর আগে, তাই না? তা আছো কেমন? ভালো। তুমি? আমিও ভালো আছি। কথার ফাঁকে লোকটা এক পা এগিয়ে এসেছে দেখে পিস্তল ধরা ডান হাত একটু উঁচু করল ক্লোবিন। সাবধান রাতাক, আমাদের মাঝে দূরত্ব যা আছে তাই থাকুক, কমাবার চেষ্টা করো না। সুবিধা করতে পারবে না, দেখতেই পাচ্ছ আমার পিস্তল আছে। থমকে দাঁড়িয়ে পড়ল লোকটা। চেহারার রং বদলে যেতে শুরু করেছে। পিস্তল আর যুবকের দিকে তাকাচ্ছে ঘন ঘন। কি চাও তুমি? বলল সে। বলে ফেলো, আমার একটু তাড়া আছে। বললাম না তেমন কিছু না, তোমার সাথে একটু গল্প করতে চাই। একটু বিরতি দিল যুবক। তুমি এইমাত্র একজন উপকূল রক্ষীকে সাগরে ফেলে দিয়েছ রাতাগ। আমার মনে হয় এতক্ষণে মরে গেছে লোকটা। জবাব দিল না রাতাগ। বেশ কিছু সময় নীরবে তাকিয়ে থাকলো কুবিনের মুখের দিকে। তারপর হেসে প্রশংসা সুরে বলতে লাগলো, এত বছর পর পেছন থেকে নিজের আসল নামের ডাক শুনেই আমি বুঝতে পেরেছি এ তুমি ছাড়া অন্য কেউ হতেই পারে না। আমাকে কি করে চিনলে তুমি? সন্তর্পণে আবারও দুপা এগোলো সে কথার ফাঁকে। আমি এখানে আছি সে কথা জানলে। রাতাক, শীতল গলায় হুমকি দিল ক্লুবিন। যেখানে ছিলে পিছে সেখানে গিয়ে দাঁড়াও যদি বাঁচতে চাও। দ্রুত নির্দেশটা পালন করল বৃদ্ধ। পিছিয়ে গিয়ে বোকার মতো তাকিয়ে থাকলো যুবকের দিকে। শোনো রাতাক। দেহের ভর এক পা থেকে অন্য পায়ে নিল দুরান্তের ক্যাপ্টেন। তারপর যেন কোনো তাড়া নেই এমন ধীরস্থির শান্ত গলায় বলল, এখান থেকে মাত্র কয়েকশো গজ দূরে তোমার ডান দিকে আরেকজন কোস্টগার্ড আছে। আর বন্দরের কাস্টমস কালেক্টরের অফিসটাও খুব বেশি দূরে নয়। ওখানে কতজন গার্ড আছে কে জানে। আমি যদি পিস্তলের একটা ফাঁকা আওয়াজ করি হুড়মুড় করে ছুটে আসবে সবাই। সেক্ষেত্রে যে গার্ডটাকে তুমি এইমাত্র সাগরে ফেলে খুন করেছ তার লাশ খুঁজে পেতে একটু দেরি হবে না ওদের। কাজেই বুঝতে পারছো কি কঠিন পরিস্থিতিতে পড়েছ তুমি। হ্যাঁ পারছি। শুকনো মুখে মাথা ঝাঁকালো সে। বেশ, বলো তুমি কি চাও। বলছি। মৃদু হাসি ফুটল যুবকের মুখে, বিজয়ের হাসি। মন দিয়ে শোনো। তোমার পরনের পায়জামার দুটো পকেট আছে, তার একটাতে আছে তোমার প্রিয় ঘড়িটা। ওটা যত্ন করে রেখো কিন্তু। রাখবো, ধন্যবাদ। আর কি? আবার মাথা ঝাঁকালো ক্লুবিন, হাসছে। বলছি এত ব্যস্ত হলে কিভাবে চলে? আর তোমার দ্বিতীয় পকেটে লোহার পাতের তৈরি একটা মানি ব্যাগ আছে, স্প্রিংয়ের সাহায্যে খোলে ওটা, ঠিক? হ্যাঁ ঠিক। চেহারা ফ্যাকাশে হয়ে উঠল বৃদ্ধের। ওটা বের করো। কেন? ডোক গিলল সে। ওটা আমার চাই, তাই দাও, এদিকে ছুড়ে দাও ওটা। দেখতে দেখতে চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল লোকটার, রেগে উঠেছে। ও তুমি এজন্যই তুমি, এ তো দেখছি রীতিমতো ডাকাতি।
তাই বুঝি? হাসল যুবক। ডাকাতি? তা বেশ তো, কোস্টগার্ডরা বেশি দূরে নয়। মাথা ঝাঁকিয়ে সেদিকে দেখালো। তাহলে আর দেরি করছো কেন? ডাকো না তাদের, এসে তোমাকে ডাকাতের হাত থেকে বাঁচাক। অবস্থা বেগতিক দেখে আপোষে আসার চেষ্টা করল বৃদ্ধ। সুর নরম করে বলল, ঠিক আছে ক্লোবিন, এসো, একটা রফা করি আমরা। আমার মানিব্যাগে যত টাকা আছে তার অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি। হুম, মাথা নাড়ালো যুবক। অর্ধেকে চলবে না, পুরো টাকা চাই আমার, কারণ ওই টাকাগুলো চুরির টাকা, ওগুলোর উপর তোমার কোনো অধিকার নেই। রেগে উঠল সে। আমি চোর আর তুমি বুঝি খুব সাধু? দু চোখ জ্বলে উঠল যুবকের, চড়া কণ্ঠে বলল, হ্যাঁ আমি সাধু। এই অঞ্চলে যাকে খুশি জিজ্ঞেস করে দেখো, সেই বলবে দুরান্দের ক্যাপ্টেন ভালো মানুষ, সৎ, আর রাতাক একটা বিশ্বাসঘাতক। যাজ্ঞে সেসব, 10 বছর আগে এক রাতের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? যে রাতে তুমি লেতিয়ারের সিন্দুক খালি করে সমস্ত টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গিয়েছিলে, মনে পড়ে? তোমার নিজেরও কিছু টাকা এর মধ্যে ছিল ঠিকই, কিন্তু লেতিয়ারই ছিল পুরো 50,000 ফ্রা। 10 বছরে সেই 50,000-এর সুদ আসে আরও 25,000, তার মানে সব মিলিয়ে টাকাটা দাঁড়ালো 75,000-এ। কাল রাতে তুমি যখন বন্দরে টাকা বদলকারীর অফিসে গিয়েছিলে, তখন সেখানে তোমার চেনা এক লোকও ছিল। তাড়াহুড়ায় খেয়াল করোনি তুমি। যাই হোক, যখন তুমি ওই অফিস থেকে টাকা বদল করে বেরিয়ে এলে, তখন তোমার ব্যাগে 15,000-এর 5টা নোটের 75,000 সহ আরও কিছু খুচরো ফাঁ ছিল। কাল বোধহয় খুব বেশি তাড়াহুড়া ছিল তোমার, তাই না রাতাক? তাই কেউ একজন যে অন্ধকারে তোমাকে সারাক্ষণ অনুসরণ করছে, খেয়ালই করনি। অবশ্য তোমার তাড়া থাকারই কথা। তামলিপার বন্দর ছেড়ে যাওয়ার সব কিছু ঠিকঠাক, তোমাকে সেটাই যে করেই হোক উঠতেই হবে। কাজেই আমি অন্তত এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখি না। একটু থামল ক্লোবিন, এক দৃষ্টে তাকিয়ে থাকলো রাতাকের দিকে। মনে মনে ওজন করছে লোকটাকে। রাতাকও দেখছে তাকে। চেহারায় পরাজয়ের লক্ষণ সুস্পষ্ট। কয়েকদিন আগে সি বিচে ক্যাপ্টেন জুয়েলার সাথে আলাপ করছিলে তুমি, আবার বলতে শুরু করল ক্লোবিন। নিশ্চয়ই পালাবার ফন্দি ফিকের পাকা করেছিলে। দেখো, সে খবরও কিন্তু অজানা নেই আমার। তার সাথে তোমার যে একটা গোপন চুক্তি হয়েছে তাও জানা আছে। কি বলো, অবাক হলে? সাগরের দিকে নির্দেশ করল ক্লোবিন। ওই তো তোমার সাধের তামলিপা দাঁড়িয়ে আছে, মাস্তুল দেখা যাচ্ছে ওটার। তোমার জিনিসপত্র তো আগেই তোলা হয়ে গেছে ওটায়, তাই না? চুক্তি অনুযায়ী নৌকা নিয়ে জুয়েলার লোকজন তোমাকে নিয়ে যেতে এসেছে। মাথা নাড়ল সে। কিন্তু তোমার দুর্ভাগ্য যে তুমি যেতে পারছো না, যতক্ষণ না আমি তোমাকে যেতে দিচ্ছি। এতক্ষণে তা নিশ্চয়ই বুঝে ফেলেছ। কি বলো, পারছো না? হাসল ক্লোবিন। মনে তো হয় পারছো। তা তোমাকে ছেড়ে দিতে আমার কোনো আপত্তি নেই রাতাক, কিন্তু যদি যেতে চাও তাহলে যা বলি তাই করতে হবে তোমাকে। লেতিয়ারির খোয়া যাওয়া টাকার খোঁজ এত বছরে যখন পেলামই, তখন তার কর্মচারী হিসেবে ওগুলো উদ্ধার করা আমার দায়িত্ব। দাও দাও, দিয়ে দাও টাকাটা। মানিব্যাগ পকেট থেকে বের করে ছুড়ে দাও এদিকে। কিন্তু খবরদার, কোনো রকম চালাকি করতে যেও না। চালাকি করে আমার হাত থেকে রেহাই পাবে না তুমি। যুবকের নির্দেশ পালন করা ছাড়া কিছু করার উপায় নাই দেখে কিছুক্ষণ অসহায় রাগে ফুঁসল রাতাক। ভারী মানিব্যাগটা বের করে হতাশ চেহারায় উল্টে পাল্টে দেখল কিছু সময়, তারপর ছুড়ে দিল সেটা। ক্লোবিনের পায়ের কাছে এসে পড়ল মানিব্যাগ। পিস্তল ধরা হাত এবং নজর লক্ষ্যে স্থির রেখে একটু ঝুঁকে অন্য হাতে ওটা তুলে নিয়ে মৃদু হাসল। ধন্যবাদ, আর একটু কষ্ট করো, পেছনে ফিরে দাঁড়াও। টাকা হারানোর শোকে কাতর হলেও দেরি না করে সুবুধ বালকের মতো তার নির্দেশটা পালন করল রাতাক। প্রচণ্ড ক্ষোভে চোখমুখ বিকৃত করে ঘুরে দাঁড়ালো। এই ফাঁকে স্প্রিংয়ে চাপ দিয়ে বিশেষভাবে তৈরি ব্যাগটা খুলল ক্লোবিন। ভেতরে চোখ বুলিয়ে সন্তুষ্ট হয়ে মাথা দোলালো। আছে টাকাগুলো। লেতিয়ারির 75,000 তো আছেই, বরং আরও কিছু বেশি আছে।
প্রতিটা 15,000 মূল্যমানের মোট 5টা নোট রেখে বাকি টাকাগুলো ব্যাগ থেকে বের করলো ক্লুবিন, বন্ধ করলো ওটা। ঠিক আছে রাতাক, এবার এদিকে ফিরে দাঁড়াতে পারো। লোকটা ঘুরে দাঁড়াতে আবার বলল, তোমাকে আগেই বলেছি আমি কেবল লেতিয়ারির প্রাপ্য 75,000 ফ্রাঁ চাই, এর 1 পয়সাও বেশি চাই না। এ নাও বাকিটা। পায়ের কাছে পড়ে থাকা একখণ্ড পাতলা টিন দিয়ে নোটগুলো মুড়ে রাতাকের দিকে ছুঁড়ে মারল সে। গড়িয়ে গড়িয়ে তার পায়ের কাছে গিয়ে থামল দলাটা। নিরাসক্ত চোখে সেদিকে এক পলক তাকালো বৃদ্ধ, তারপর এক লাথিতে সাগরে ফেলে দিল সব টাকা। যাক, তোমার টাকা পয়সা বিশেষ প্রয়োজন নেই দেখে খুশি হলাম, ক্লুবিন বলল। বোঝা যাচ্ছে নিজের অবস্থা বেশ উন্নতি ঘটিয়েছ তুমি এই বছরে, কি বলো? তবে আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমার ভাগ থেকে 1 ফ্রাও নিইনি আমি। এবার যাও তাহলে রাতাক। তামলিপার ক্রুদের কথা শোনা যাচ্ছে, ওরা তোমার দেরি দেখে অস্থির হয়ে পড়েছে মনে হয়। যাও রাতাক, বিদায়। শেষবারের মতো কিছুক্ষণ আগুন ঝরা চোখে ক্লুবিনের দিকে তাকিয়ে থাকলো লোকটা, তারপর ঘুরে দাঁড়িয়ে পাথরে বাড়ানো হাত ধরে শ্লথগতিতে হাঁটতে লাগল। আর একবারও পিছন ফিরে তাকালো না। এক সময় চোখের আড়ালে চলে গেল সে। আরও খানিক পর পানিতে বেশ কয়েকটা নৌকার বৈঠা ঝপঝপ শব্দ শুনতে পেল ক্লুবিন। নিহত গার্ডের দূরবীনটাও কাছে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে সেটাই তুলে নিল। ওটা চোখে লাগিয়ে নৌকাটার দিকে তাকালো। ঢেউয়ের মাথায় চড়ে নাচতে নাচতে বেশ দ্রুত গভীর সমুদ্রের দিকে এগিয়ে চলছে ওটা। একটু পর চ্যানেলের গর্জন ছাপিয়ে একটা কণ্ঠস্বর কানে এলো তার। ভণ্ড ক্লুবিন, তুমি যে কত ভালো মানুষ তা আমার জানা আছে। ওই টাকা তুমি লেতিয়ারিকে কেমন করে ফেরত দেবে তাও বেশ বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে এত সহজে রেহাই দেব না ক্লুবিন। লেতিয়ারিকে সব জানিয়ে চিঠি দিচ্ছি আমি। এ নৌকায় গ্যারান্সির একজন নাবিক আছে, সে সাক্ষী দেবে। আমি তার সমস্ত টাকা সুদে আসলে তোমাকে বুঝিয়ে দিয়েছি। ওই টাকা তুমি কোনোদিনই হজম করতে পারবে না। কণ্ঠস্বরটা কার বুঝতে বাকি রইল না ক্লুবিনের। সেদিন অনেক রাতে হোটেলে ফেরার পথে কি মনে করে বাজার থেকে নামি কোম্পানির তৈরি বেশ দামি 1 বোতল ব্র্যান্ডি কিনে নিয়ে এলো ক্লুবিন। কেউ যাতে দেখে না ফেলে সেজন্য বোতলটাকে কোটের নিচে ভরে বেশ সতর্কতার সাথে হোটেলে ঢুকল। অবশ্য রাত তখন বেশ গভীর বলে দেখার মতো তেমন কেউ ছিল না। ফিরে ব্যস্ত হয়ে পড়ল সে। পরদিন গ্যারান্সির পথে যাত্রা করবে দুরান্দ, সেজন্য সমস্ত প্রস্তুতি রাতে নিয়ে রাখতে হবে তাকে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ভিক্টর হুগোর লেখা গল্প টয়লার্স অব দ্য সি এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।